রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গোটা বিশ্বের মনোযোগ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। লেবাননে যুদ্ধবিরতির আগে আলোচনায় বসবে না ইরান, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। ইসলামাবাদে আলোচনা নস্যাতের চেষ্টা ভারতের, সাথে আছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। আফগানিস্তানে পাকিস্তান বিরোধী ষড়যন্ত্রে যুক্ত হল সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের সময় টানা ৪২ দিন বাংকারে ছিলেন ইসরায়েলে নিযুক্ত আমেরিকান উগ্র রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইরান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন সৌদি পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানে সৌদি অর্থমন্ত্রী। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনা নিয়ে চলছে টানটান উত্তেজনা। শুক্রবার রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে, কিন্তু ইরানের দলনেতা সংসদ স্পিকার মোহাম্মদ বাকিরি কালিবাফ বলেছেন, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। একই সাথে ইরানের অবরুদ্ধ বা জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আটকে আছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা বন্ধ করা হবে না। ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, আমরা লেবাননের বিরুদ্ধে যুদ্ধে আছি এবং হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। পাকিস্তানে অবস্থানরত ইরানের প্রতিনিধি দলে রয়েছেন ইরানের সংসদের স্পিকার বাঘেরি গালিফাভ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, কয়েকজন সংসদ সদস্য ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা। শনিবার যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসার কথা। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর এটা দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের প্রথম কোনো সরাসরি আলোচনা। যুদ্ধবন্ধে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত রাখা ও হরমুজ প্রণালী খুলে দেওয়া। অপরদিকে ইরানের প্রধান দাবি লেবাননকে যুদ্ধবিরতি প্রস্তাবের অন্তর্ভুক্ত করা, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এছাড়া হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রাখা তাদের অন্যতম একটি দাবি। পাকিস্তান যাত্রার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আমরা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় আগ্রহী, কিন্তু ইরান যদি কোনো নাটক করে তাহলে কঠোর পরিণতি অপেক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা আমাদের যুদ্ধ মেশিনে ভয়ঙ্কর অস্ত্র লোড করছি। যদি ইরান শান্তি চুক্তি না করে তাহলে পূর্বের ঘোষণা অনুযায়ী ইরান নামক দেশের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত কোনো জাহাজ থেকে ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী সাময়িক বন্ধ করে জিম্মি করা ছাড়া ইরানের আর কোনো শক্তি নেই। আমরা এটা বেশি দিন ইরানকে চালিয়ে যেতে দেব না। যদিও এই প্রণালী আমাদের প্রয়োজন নেই, আমরা ইরানকে গুড়িয়ে দিতে পারতাম, কিন্তু কেবলমাত্র আলোচনার উদ্দেশ্যে ইরানের নেতাদের বাঁচিয়ে রেখেছে। এই আলোচনা নিয়ে বর্তমানে কঠোর পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান, কারণ আলোচনা ভেঙে গেলে পাকিস্তানের বিরুদ্ধে একে বড় ধরনের ব্যর্থতা হিসেবে প্রমাণের চেষ্টা করবে পাকিস্তানের শত্রুরা। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যে পাকিস্তানকে দালাল রাষ্ট্র আখ্যায়িত করা হয়েছে আলোচনায় মধ্যস্থতার জন্য। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তানের উদ্যোগে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা বানচালের ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এই ষড়যন্ত্রে তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। আলোচনা নস্যাতে ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের সিনিয়র সাংবাদিক নীলু ব্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ইসলামাবাদ আলোচনা নস্যাতের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। নীলু ব্যাসের দাবি, মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনা বানচাল করার জন্য সিনিয়র মন্ত্রীদের সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যে অবস্থিত পাকিস্তানি সূত্রগুলো ভারতের এই তৎপর কূটনৈতিক তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় 15 দিনের জন্য বন্ধ হয়েছে ইরান যুদ্ধ। এর মাধ্যমে বিশ্ব কূটনীতিতে অনন্য উচ্চতায় অবস্থান করে নিয়েছে পাকিস্তান। এ ঘটনায় বিব্রত ভারতের মোদী সরকার। নীলু ব্যাস বলেন, ইসলামাবাদ আজ যা অর্জন করছে বছরের পর বছর ধরে যোগাযোগের চেষ্টা করেও দিল্লি তা করতে পারেনি। তিনি উল্লেখ করেন, বিশ্বের মনোযোগ পাকিস্তানের রাজধানীর দিকে সরে যাওয়ায় ভারত বিচলিত ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাকিস্তানি কূটনৈতিক মহল নিশ্চিত করেছে, উপসাগরীয় দেশগুলোতে নিযুক্ত ভারতীয় প্রতিনিধিরা হরমুজ প্রণালীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিয়ন্ত্রণ এবং
দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিভিন্ন বয়ান ছড়াচ্ছেন। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার প্রকাশ্যে পাকিস্তানের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইসরায়েল মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের পরিবর্তে শুধুমাত্র তার আমেরিকান মিত্রদের উপরে নির্ভর করে। ইসলামাবাদ আলোচনা তীব্র হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে রাষ্ট্রদূতের এই মন্তব্য আসে, যা পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে হেয় করার জন্য সমন্বিত প্রচেষ্টার সন্দেহ বাড়িয়ে তুলেছে। যুদ্ধবিরতি ঘোষণার দিন বুধবার লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫৭। শুক্রবারও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ২০ জন সাধারণ লেবানিজ। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর ৪০ নেতাকে হত্যা করেছে। শুক্রবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে স্থল অভিযানের মাধ্যমে এবং স্থল অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এদিকে যুদ্ধে বিভিন্ন পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে প্রতিদিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশজুড়ে ১,২৫,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে ২৩,৫০০টি বাণিজ্যিক কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান, এছাড়া ৩৩৯টি চিকিৎসা সংক্রান্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সেবা কেন্দ্র রয়েছে। ইরান যুদ্ধের সময় টানা ৬ সপ্তাহ একটি কমান্ড সেন্টারের অবস্থান করেছেন ইসরায়েলের নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি। যুদ্ধবিরতির পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এই তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে হাকাবি লিখেছেন, ২টি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে ৬ সপ্তাহ কাটানোর পর খাটের বদলে ক্যাম্প বেডে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে রান্না করা এবং খুব সীমিত চলাচলের পর এখন যুদ্ধবিরতির সময় আমরা আবার বাসভবনে ফিরেছি। তিনি আরো বলেন, এবার সত্যিকারের বিছানা, রাষ্ট্রদূতের জীবন বিলাসিতা ও রোমাঞ্চে ভরা। মাইক হাকাবি দীর্ঘদিন ধরে ইসরায়েলের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। নিজেকে খ্রিস্টান জায়নিস্ট হিসেবে দাবি করা এই কূটনীতিক চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি আরব, মিশর নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করা উচিত। তিনি বলেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ দখল করে নেয় তাতেও তিনি আপত্তি করবেন না। ইসলামাবাদে আলোচনা শুরুর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করে বিবৃতি প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। বিবৃতিতে মুস্তফা খামেনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি সহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব। ইরানপন্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা ও দর কষাকষির পরিণতিতে প্রভাব ফেলে। বিবৃতিতে আরো বলা হয়, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চাচ্ছে না, তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না। ইরান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি প্রতিপক্ষ আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেছেন। যুদ্ধ চলাকালীন প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ইরান হামলা শুরু করার পর এটি দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই আলোচনায় পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সহায়তার লক্ষ্যে উত্তেজনার গতি কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। ইরান প্রতিনিধি শুক্রবার ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রার আগে সৌদি মন্ত্রী ফোন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে। এদিকে শুক্রবার পাকিস্তান পৌঁছেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী আল জাদান। সফরে পাকিস্তানের প্রতিরক্ষা খাত সহ অর্থনীতির কয়েকটি খাতে সহায়তার লক্ষ্যে $5 বিলিয়ন চুক্তি হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। পেট্রো ডলার ব্যবস্থার উৎপত্তি হয়েছিল যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে 1974 সালে স্বাক্ষরিত একটি চুক্তি থেকে। চুক্তি অনুযায়ী এসব দেশকে ওয়াশিংটন নিরাপত্তা প্রদান করবে। এর বিনিময়ে উপসাগরীয় দেশগুলো মার্কিন ডলারে তাদের তেল বিক্রি করবে। এই চুক্তি ডলার ভিত্তিক তেল বিক্রি এবং মার্কিন ট্রেজারির পুনঃবিনিয়োগ প্রতিষ্ঠা করেছিল। অনেক বিশ্লেষক মনে করেন, ইরান যুদ্ধের মধ্যে ডলারের মাধ্যমে তেল কেনার পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানের তেল কেনার যে প্রক্রিয়া শুরু হয়েছে
তার মাধ্যমে ডলারের পতন শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্য পরিশোধে বিশ্বব্যাপী ব্যবহৃত পেট্রোডলার ব্যবস্থা 1970-এর দশক থেকে প্রায় 50 বছর ধরে সফলভাবে কাজ করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর্থিক শক্তি সুসংহত হয়েছে। এই ব্যবস্থার কারণে মার্কিন সরকার এবং দেশটির জনসাধারণের জন্য ঋণের হার কম রেখেছে। ইরানে গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসন 5 দশকের বেশি সময় ধরে কার্যকর থাকা পেট্রোডলার চুক্তি ভেঙে দিতে পারে। বিশ্লেষকরা মনে করেন ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের জন্য চীনের মুদ্রা ইউয়ান ভিত্তিক শুল্ক আরোপ করায় এই সংঘাত বৈশ্বিক জ্বালানি লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ডলারের অবস্থানকে দুর্বল করবে। নিরাপদ বিনিময় মুদ্রা হিসেবে বর্তমানে ডলারের অবস্থান এখনও শক্তিশালী, তবে এই মুদ্রার প্রভাব কমার প্রাথমিক লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তেল বিক্রিতে ইউয়ানের ব্যবহার বাড়লে পেট্রোডলারের অবস্থান ক্রমেই দুর্বল হবে, শক্তিশালী হয়ে উঠবে পেট্রো ইউয়ান। জার্মান ঋণদাতা প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে ইঙ্গিত দেওয়া হয়েছে চলমান সংঘাত পেট্রো ডলারের আধিপত্যের অবসান ঘটাতে পারে, একই সাথে পেট্রো ইউয়ান ব্যবস্থার সূচনা করতে পারে। ব্যাংকটির মূল্যায়নে বলা হয়েছে চলমান সংঘাত নিরাপত্তা বিনিময়ে তেল বা পেট্রো ডলার ব্যবস্থাকে পরীক্ষা করছে। ইরানের নিয়ন্ত্রণে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। 28শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে ইরান হরমুজ প্রণালীতে আটকে দিয়েছে। তবে চীনা ইউয়ানে দাম পরিশোধ করা অপরিশোধিত তেলবাহী জাহাজগুলোকে সীমিত প্রবেশাধিকার দিয়েছে তেহরান। আমেরিকান বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসির মতে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এই প্রণালীতে অন্তত 1,17,00,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যার প্রায় পুরোটাই পাঠানো হয়েছে চীনে। যুদ্ধ চলাকালে ইরান চীনে দৈনিক প্রায় 1.22 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে, যা যুদ্ধ পূর্ববর্তী রপ্তানির হার থেকে দৈনিক 2.16 মিলিয়ন ব্যারেল থেকে কম। বর্তমান সংঘাত শুরুর আগের মাসগুলোতে চীন ব্যাপকভাবে তেল মজুত করেছিল। বেইজিং গত বছরের তুলনায় এ বছরের প্রথম 2 মাসে অপরিশোধিত তেল আমদানি 15.8% বাড়িয়েছে। বর্তমানে চীনের কাছে প্রায় 1.2 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে, যা দিয়ে দেশটি 3 থেকে 4 মাসের তেলের চাহিদা মেটাতে পারে। ইরানের যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত প্রতিবন্ধকতা তৈরি করেছে। ইরান হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই নৌপথ দিয়ে কোন দেশে জাহাজ চলাচল করবে তা নির্ধারণ করবে ইরান। অনেক বিশ্লেষক মনে করেন উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা পেট্রোডলারের ভিত্তিকেই নড়বড়ে করে দিতে পারে। বর্তমান যুদ্ধ অনেক ধরনের বাড়তি সমস্যার জন্ম দিতে পারে। এর ফলে উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো এবং আন্তর্জাতিক তেল পরিবহন ব্যবস্থাকে সুরক্ষা প্রদানকারী সামুদ্রিক কার্যক্রমের উপর মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। উপসাগরীয় দেশগুলো ডলার মূল্যে বৈদেশিক সম্পদ বিনিয়োগ কমিয়ে দিতে পারে, কারণ এই অঞ্চলের সংঘাতের ফলে অর্থনৈতিক ক্ষতি তাদের পণ্যের মূল্যের উপর প্রভাব ফেলবে। ট্রাম্প নিজেই এই পরিবর্তনের কথা স্বীকার করেছেন। তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের আর হরমুজ প্রণালীতে প্রবেশের প্রয়োজন নেই। আমরা এই প্রণালী ব্যবহার করি না। এটি প্রয়োজন ইউরোপের, কোরিয়া, জাপান, চীন এবং আরও অনেক দেশের এটি প্রয়োজন আছে। তিনি জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে হরমুজ প্রণালী থেকে তেল সংগ্রহ করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাদেরকে কোনো সাহায্য করবে না। যুক্তরাষ্ট্র 1970-এর দশকের তুলনায় বর্তমানে উপসাগরীয় তেলের ওপর কম নির্ভরশীল, কারণ তারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। এখন যুক্তরাষ্ট্র কেনার চেয়ে জ্বালানি পণ্য বিক্রি করে বেশি। 2025 সালে যুক্তরাষ্ট্র মোট তেল আমদানির 84.26% করেছে পশ্চিম গোলার্ধ থেকে এবং হরমুজ প্রণালী দিয়ে আমদানি করেছে মাত্র 6%। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল এশিয়ার দেশগুলোর চাহিদার প্রায় 60% পূরণ করে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে তা সমগ্র এশিয়ার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে পতনের হুমকিতে থাকার পরও এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে ডলার। যুদ্ধ শুরুর সাথে সাথে ডলার সূচক চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তেলের উচ্চ মূল্য আমদানিকারকদের ডলার সংগ্রহ করতে বাধ্য করছে, কারণ অপরিশোধিত তেল কেনার জন্য তাদের ডলার প্রয়োজন।
এই পরিস্থিতিতে ডলারের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে, যা এখন ইউরোপে দেখা যাচ্ছে। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম 3.5% বাড়লেও ইউরোপে বেড়েছে 39%। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা ডলারের শক্তি বাড়ানোর পাশাপাশি ইউরোর উপর চাপ সৃষ্টি করেছে। তবে মার্কিন মুদ্রাটি সাময়িক সুবিধা লাভ করলেও বর্তমান সংকটময় পরিস্থিতি ডলারের দীর্ঘমেয়াদী ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। বৈশ্বিক তেল রপ্তানিতে উপসাগরীয় অঞ্চলের অংশ 1980 সালের 55% থেকে কমে 35%-এর নিচে নেমে এসেছে। সেমিকন্ডাক্টর বাণিজ্য এখন পেট্রোডলার প্রবাহের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলের তেলের চেয়ে কম্পিউটার চিপ এখন মার্কিন ডলারে বেশি লেনদেন হওয়া আগামীতে পেট্রোডলারের অবস্থানকে আরও হুমকিতে ফেলবে। 2020 এবং 2021 সালে করোনা মহামারীর কারণে তেলের চাহিদা কম ছিল। এখন অপরিশোধিত তেলের চেয়ে মার্কিন ডলারে বিশ্বব্যাপী বেশি রপ্তানি করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট, যা পেট্রোডলারের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। সামরিক পরিস্থিতিতে ডলারের অস্তিত্ব হুমকিতে পড়ার সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। 2025 সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশ কমে 56.77% দাঁড়িয়েছে, যা 1995 সালে IMF তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে সর্বনিম্ন। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আগ্রাসী কৌশলের মাধ্যমে তাদের সম্পদে বৈচিত্র্য আনছে। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক 2025 সালে তাদের স্বর্ণের মজুদ দ্বিগুণ করেছে। এর ফলে মোট রিজার্ভের 3.55% থেকে স্বর্ণের পরিমাণ বেড়ে 7.19% দাঁড়িয়েছে। অন্যদিকে তাদের রিজার্ভের ডলার সম্পদের অংশ 72% নেমে এসেছে। অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো একই পথ অনুসরণ করছে এবং ডলারের উপর তাদের নির্ভরতা কমাচ্ছে। বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলার তার মর্যাদা বজায় রেখেছে, কারণ এটি বৈশ্বিক রিজার্ভের 50%-এরও বেশি প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ইউয়ানের বর্তমান অবস্থান মোট রিজার্ভের 2% কম। তবে পেট্রো ডলারের ভবিষ্যতের গতিপথ স্পষ্ট হয়ে উঠেছে। পেট্রো ইউয়ানের সূচনাকাল শুরু হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর এই রূপান্তর সফল হবে কিনা তা নির্ধারণ করতে যুক্তরাষ্ট্রকে তার উপসাগরীয় নিরাপত্তা সংক্রান্ত বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হবে। কিন্তু উভয় ক্ষেত্রেই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূল নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের মতে মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে এবং গত 3 বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। চীনের শক্তিশালী রপ্তানি বাণিজ্য, মার্কিন ডলারের দুর্বলতা এবং কর্পোরেট চাহিদা বাড়ার কারণে ইউয়ানের এই উত্থান ঘটছে, যা বিশ্বব্যাপী চীনা মুদ্রাটির আধিপত্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের বাণিজ্য নিষ্পত্তিতে চীনা ইউয়ান ব্যবহার করছে, যা বিশ্ব অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল ও সংকটপূর্ণ মুহূর্তে ইসলামাবাদকে ঘিরে যে নাটকীয় কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল। ইসলামাবাদ হঠাৎ করেই যেন আন্তর্জাতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরিতার ইতিহাস, মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতি, ইসরায়েল লেবানন সংঘাত এবং বিশ্ব শক্তিগুলোর পারস্পরিক প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যে চিত্র তৈরি হয়েছে তা শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় পরীক্ষা। আর এই সংকটের সমাধানের প্রচেষ্টা চালাতে পাকিস্তানের মধ্যস্থতাও একটি বিরল সম্মান বয়ে এনেছে পাকিস্তানের জন্য। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের দিকে তাকালে দেখা যায় এই দুই দেশের মধ্যে অবিশ্বাসের ইতিহাস কয়েক দশকের পুরনো। 1979 সালের ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক কার্যত শত্রুতাপূর্ণ অবস্থায় রয়েছে। সেই প্রেক্ষাপটে এত বছর পর আবার মুখোমুখি আলোচনায় বসা একটি বড় কূটনৈতিক ঘটনা, বিশেষ করে যখন এই আলোচনার পটভূমিতে রয়েছে সরাসরি সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধ, তখন এই সংলাপের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এর সময়কাল এবং প্রেক্ষাপট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কঠোর ভাষায় ইরানকে হুমকি দিয়েছিলেন তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবেই দেখা হয়। একটি সভ্যতাকে মুছে ফেলা ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে 15 দিনের যুদ্ধবিরতি এবং আলোচনায় বসার সিদ্ধান্ত অনেকটা নাটকীয় মোড় এনে দিয়েছে।
এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাকিস্তান নিজেকে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে এবং তার দক্ষতার সঙ্গে কাজে লাগানোর চেষ্টা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিম মুনির যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন তা শুধু তাদের দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এই মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। তবে এই মধ্যস্থতার পেছনে শুধুমাত্র শান্তির আকাঙ্ক্ষা নয়, বরং কৌশলগত স্বার্থ কাজ করছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই নিজেকে মুসলিম বিশ্বের একটি নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। মধ্যপ্রাচ্যের এই সংকটে সক্রিয় ভূমিকা পালন করে তারা সেই অবস্থানকে আরও দৃঢ় করতে চায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিযোগিতার প্রেক্ষাপটে পাকিস্তান একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাইছে। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও ইসলামাবাদে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা অভূতপূর্ব। পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক যুদ্ধ বিমান যেমন J-10C, F-16 এবং JF-17 মোতায়েন করা হয়েছে। এছাড়া অ্যাওয়াক্সের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি মোকাবেলার ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা থেকে বোঝা যায় পাকিস্তান এই আলোচনাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ কোনো ধরনের নিরাপত্তা ব্যত্যয় পুরো প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। একই সঙ্গে ইরানি প্রতিনিধি দলকে নিরাপদে আনার জন্য যে তথাকথিত সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এগুলো আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক সহযোগিতার একটি নতুন দিক নির্দেশনা প্রদান করে। এটি প্রমাণ করেছে যে শুধু আলোচনার টেবিলে নয়, বরং আকাশ ও সমুদ্র পথেও এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আগমন এবং তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও কম গুরুত্বপূর্ণ নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো ব্যক্তিদের উপস্থিতি এই আলোচনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তাদের সঙ্গে আসা সাঁজোয়া যান, জ্যামার এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রস্তাব বিনিময়। যুক্তরাষ্ট্রের 15 দফা এবং ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যে কি রয়েছে তা পুরোপুরি প্রকাশ না পেলেও ধারণা করা যায় এতে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা গ্যারান্টি এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়গুলোই মূলত দুই দেশের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু। তবে এই পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলছে ইসরায়েল লেবানন পরিস্থিতি। ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান সংঘাত, বিশেষ করে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি একদিকে আলোচনার ইঙ্গিত দিলেও অন্যদিকে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যা পুরো শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় বাধা। ইরানের অবস্থানও এখানে স্পষ্ট। তারা লেবাননের প্রতি তাদের সমর্থন থেকে সরে আসতে রাজি নয়। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বারবার বলেছেন তারা তাদের মিত্রদের পাশে থাকবে। ফলে যদি ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান আলোচনায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে পারে। এমন শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এই পুরো প্রক্রিয়ায় ভারতের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত থাকলেও রাজনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা বাড়ছে। অনেকে মনে করছেন পাকিস্তান যেখানে একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করছে, সেখানে ভারত কার্যত দর্শকের ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তথাকথিত পর্দার আড়ালের খেলা। চীনের পরিবহন বিমান ইরানে অবতরণ, সৌদি আরবে পাকিস্তানি বিমান উপস্থিতি, এসব যদি সত্য হয় তাহলে বোঝা যায় এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিশ্বের বড় বড় শক্তিগুলো, যারা প্রত্যেকে নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয়। সবকিছু মিলিয়ে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনা একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এটি সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে যেতে পারে। ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা বৈশ্বিক সংঘাতে রূপান্তরিত হওয়ার শঙ্কা তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় শুধুমাত্র চুক্তি স্বাক্ষর করলেই শান্তি প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন বাস্তবায়নের আন্তরিকতা এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। সেই দিক থেকে এই আলোচনা একটি সূচনা মাত্র, যার সফলতা নির্ভর করবে ভবিষ্যতের পদক্ষেপের ওপর।
এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে ইসলামাবাদের দিকে তাকিয়ে দেখার জন্য এই আলোচনা কি সত্যি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি এটি আরেকটি ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে ইতিহাসে স্থান পাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।